পর্যায়ে আমরা দেখলাম মধ্যরাত্রির পরে প্রায় 1:30-2টার দিকে আমরা দেখলাম যে ইপিআরদের কোনো সাড়া খবর নেই, অথচ ইপিআরদের কাছে আমাদের 11টা LMG ছিল, একটা HMG ছিল, আর আমাদের কাছে 303 রাইফেল, SMG গ্রেনেড ছিল, আর ও SLR ছিল। দেখলাম যে পাকিস্তান আর্মি আমাদের উত্তর দিক থেকে গুলি করতে করতে আসছে, বৃষ্টির মতো গুলি হচ্ছে। আমরা একটা বেড়িবাঁধের নিচে আমাদের বাংকার ছিল, যার ফলে আমরা খুব সেফ জায়গায় ছিলাম। তো 2:30-3টার দিকে ওরা মিডিলে স্টুডেন্টের উপরে অ্যাটাক করছে, বৃষ্টির মতো গুলি হচ্ছে। আমরা তো রাইফেল চালাতে জানি না, আমরা গ্রেনেড শুরু করি। পাকিস্তান আর্মি গুলি করতে করতে একেবারে আমাদের নিকটে চলে আসলো, 10-12 হাত নিকটে ওরা চলে আসলো। তখন আমরা গ্রেনেড থ্রো করা শুরু করলাম। এক পর্যায়ে গ্রেনেডের আমরা মনে করলাম ইপিআর হয়তো পালাই গেছে, কারণ ওরা কিন্তু যুদ্ধের মধ্যে আমাদের সাথে প্রতিনিয়ত খুব তর্ক বিতর্ক করতো, ঝঞ্ঝট করতো এবং বলতো এই স্টুডেন্ট বদমাইশ, এরা আমাদেরকে সব শেষ করলো, আমাদের এই সুযোগ পাতাম ওই সুযোগ পাতাম সব থেকে বঞ্চিত হবে শুধু এদের কারণে, এরা যুদ্ধ বাধায় দিল, নানান কারণ। এবং রুখে আসতে করে আমরাও রাইফেল ইস্যু করে তাক করতাম যে মেরে দেবো, এরকম একটা পর্যায়ে চলছিল। তো আমরা ধরে নিলাম যে ইপিআর হয়তো পালায় চলে গেছে, যেহেতু তাদের দিক দিয়ে কোনো গোলাগুলির কোনো আওয়াজ পাচ্ছি না, হয়তো ওরা পালায় চলে গেছে। কিন্তু ভোর রাত্রির দিকে ওদের ডিফেন্সের সামনে ছিল পাট ক্ষেত, তখন বিরাট পাট ক্ষেত, পাট গাছ 1.5 ফুট 2 ফুট উঁচু হয়ে গেছে। ওরা ওই পাট ক্ষেত দিয়ে ট্রোলিং করতে করতে অ্যাডভান্স করেছে সামনের দিকে, আর ইপিআর দিকে একই সাথে সমস্ত LMG রাইফেলগুলো HMG সব গুলি করবে এবং দেখা গেল কুচু কাটা মতো করে সব 156 জন পাকিস্তান আর্মি মারা গেছিল, 156 জন। আমরা তার মধ্যে 3টে লাশ নিয়ে আসতে পারলাম। একজন ছিল ক্যাপ্টেন আর বাকি 2 জন ছিল সিপাহী, আর আমাদের 2 জন মারা গেছে। তো যাই আমি আমার এর মধ্যে একটা বাড়তি দায়িত্ব পালন করতাম। আমাদের যে ক্যাম্প ছিল ওই ডিফেন্স থেকে 3 কিলোমিটার দূরে আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের ক্যাম্প, ওই এই মুক্তিযোদ্ধাদের খাবার দাবার যা কিছু সব কিছু ওই দেখাশোনা আমার করতে হতো। তো এটা আমার বাড়তি দায়িত্ব দেওয়া হলো। ক্যাপ্টেন সালাউদ্দিন সাহেব আর পাকিস্তান আর্মির ক্যাপ্টেন, উনি আমাদের কমান্ডার ছিলেন। উনি আমার ডেকে বললেন যে আপনি ডেড বডিগুলো নিয়ে যান, আর যতগুলো আপনি অস্ত্রশস্ত্র কালেকশন করা হয়েছে। তো এখন আমাদের একটা পিক আপ ছিল, আমার এই পিক আপে ও সব উঠাই দিল লাশ, আর ওই অস্ত্রশস্ত্র উঠাই দিল। আর আমি তখন তো আমি কি করলাম, ওই পিক আপে ড্রাইভার চালাচ্ছি আর আমি পিছনে রড ধরে দাঁড়াচ্ছিলাম, আর একটা এই যে মোটা জিপগাড়ির মাঝখানে থাকে ওই ধরে দাঁড়ায় থাকলাম। আর আমাদের এই পাশে 2 চাইনিজ স্ট্যান্ডার, কোমরে ভেরি লাইট পিস্তল সব অল্প বয়স হলে যে সমস্ত হয় সে নিয়ে আমি গাড়িতে উঠলাম। ক্যাপ্টেনের পাকিস্তান আর্মির ক্যাপ্টেনের বুকের উপরে পা দিলাম, আর সিপার একজনের রানের উপরে পা দিয়ে আমি আর ড্রাইভারে বললাম তুমি একটু আসতে চালাও। যদিও 1-1.5 কিলোমিটার মধ্যে কোনো ইন্ডিয়ান লোকজন নেই, সব পালায় চলে গেছে, কারণ এত প্রচন্ড যুদ্ধ হচ্ছে যে বৃষ্টির মতো বাসগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। তো আমি ওই নিয়ে গাড়ির ড্রাইভারকে বললাম তুমি একটু আসতে চালাও। তো আস্তে আস্তে চালাচ্ছে। 1-1.5 কিলোমিটার পরে লোকজন দেখা গেল, হাজার হাজার ইন্ডিয়ান লোক
ওরা আমাদের দিকে উলুধ্বনি দিচ্ছে আর গায়ে ফুল ছিটাচ্ছে, ভাবখান এরকম যে আমি সব জেনে নিয়ে আসলাম। তো ঠিক আছে, ওই সময়কার একটা ফিলিংসের কথা বলি, যে আমার যে কি ফিলিংস ছিল ওই সময়। তখন আমার মনে হচ্ছিল কোথায় টিপু সুলতান, কোথায় হায়দার আলী, আমার কাছে কিছুই না। আমি একটা বড় যোদ্ধা, বীরের মতো আমি যাচ্ছি গাড়িতে দাঁড়ায় আছি। ক্যাম্পের কাছে যেয়ে দেখি যে আমাদের ক্যাম্প আম বাগানের মধ্যে তারের কাটা দিয়ে ঘেরা ছিল। ক্যাম্পের চারিদিকে প্রচুর লোক, ইন্ডিয়ান লোক, তারা সব আসছে যুদ্ধের দেখার জন্য। তো যার এক পর্যায়ে নিয়ে গেলাম, ওগুলো নামায় নিল ওরা। আমাদের ক্যাম্পে যারা 2-4 জন ছিল ওরা সব নামায় নিল। পরে ক্যাপ্টেন সাহেব আমাকে বললেন যে আমাদের টেলিফোনের কানেকশন ছিল, টেলিফোনে উনি বললেন যে তুমি ওদের সকালের নাস্তাটা নিয়ে আসো। তো আমি জিপে ওদের বললাম যে জিপটা ধুয়ে দাও, ধুয়ে ওর মধ্যে নাস্তা দিয়ে দাও, নিয়ে যাবো। কিন্তু ওই বাই দিস টাইম কলকাতা থেকে কয়েকজন সাংবাদিক আসছে, আনন্দবাজার পত্রিকা, কলকাতা পত্রিকার সাংবাদিকরা আসছে, আর 2 জন ছিল বিদেশি সাংবাদিক। ওরা আসছে, এসে ওরা আমাদের বলতেছে যে আমরা আপনার সাথে যেতে। আমি বললাম আপনারা পারবেন না, কারণ এত গোলাগুলি হচ্ছে, এর মধ্যে দিয়ে আপনারা যেতে পারবেন না। বলো না, নিলাম। কিছু যাওয়ার পর, অর্ধেক পথ যাওয়ার পরে বাঙালি যেগুলো ছিল ওরা বলতেছে দাদা আমাদেরকে নামিয়ে দিন, নামিয়ে দিন, আমরা যাবো না। তার মানে এত গোলাগুলি হচ্ছে, ওরা ভয়তে আর সামনে যাতে হচ্ছে। আমরা নামাই দিলাম ওদের দিয়ে। ওই 2 জন ফরেনার ছিল গাড়িতে, নিয়ে একবার ডিফেন্সে চলে গেলাম। ওরা ওখান থেকে নেমে বিএসএফ ক্যাম্পের মধ্যে ঢুকলো। আর এরকম কাহিনী। গুছাই বলতে কিন্তু অনেক সময় লাগে, গুছাই বলতে পারলাম না। বললাম তোমাদের একটা ধারণা হইলো যুদ্ধের সম্বন্ধে। এই একটা যুদ্ধ। আর একটা কাহিনী বলি, আমার একটা স্পেশাল প্রশিক্ষণ হয়েছিল গোয়েন্দা প্রশিক্ষণ। আমাদের এই গোয়েন্দা প্রশিক্ষণের প্রধান ছিলেন ইন্ডিয়ার একজন কর্নেল। উনি আমার বাংলাদেশ 17টা জেলা ছিল, 19টা জেলা ছিল। 19টা জেলা থেকে 19 জনকে সিলেক্ট করলেন, যশোর থেকে আমাদের সিলেক্ট করলেন, আমাদের গোয়েন্দা প্রশিক্ষণ দিলেন। গোয়েন্দা প্রশিক্ষণ দিয়ে আমাদের কর্নেল সাহেব ডেকে বললেন যে আপনার বাড়ি তো যশোর ক্যান্টনমেন্টের পাশে, আপনি যশোর ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকবেন। এই বলার সাথে সাথে আমরা কিন্তু শহরে ঢোকা যায় না, সেখানে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকতে হবে। তো আমি স্থির হয়ে দাঁড়ায় থাকলাম, চিন্তা করলাম যে কোনো কিছু বলা বলি করার দরকার নেই, তারপর যা হবে হবে। তারপর যাই চলে আসলাম, ওখান থেকে বাংলাদেশের মধ্যে চলে আসলাম। আমি অনেক কাটসাটের কথা বলছি, তোমাদের বুঝে দিতে। তো বাংলাদেশের মধ্যে চলে আসলাম, আসার পরে তারপরে আমাদের মূল ঘাঁটি ছিল তখন বাংলাদেশের মধ্যে হালসা গ্রাম। হালসা গ্রামে আমাদের মূল ঘাঁটি। ওই ছিল আমাদের জেলা কমান্ডার রাজীব সিং থাকতে হবে। আমি ওনার সাথে দেখা করলাম এবং বললাম যে এই কর্নেল সাহেব এই দায়িত্ব দেশে কী করবো। তো বলো ঠিক আছে, তুমি পারবো, তুমি খেয়াল খোঁজ খবরের থাকো, কখন সুযোগ হবে ঢুকে যাবে। এর মধ্যে আমি যখন ইয়েতে প্রশিক্ষণ দিচ্ছিল গ্রামের ভুলে যাচ্ছে, যাক ওখানে প্রশিক্ষণ দিচ্ছিস। আমাদের প্রশিক্ষণটা তো সন্ধ্যা থেকে রাত 11টা 12টা 1টা পর্যন্ত। ওই দিন প্রশিক্ষণ দিয়ে আমাদের খাওয়া দাওয়া হতো কিন্তু বিভিন্ন লোকের বাড়িতে। আমরা বলতাম ওরাই আমাদের দেখি আজকে আমার বাড়িতে
তো ঠিক আছে, একজন আমার বললো যে ভাই আপনি আজকে আমার বাড়িতে পাবেন। আমি বললাম ঠিক আছে, ওর সাথে ওর বাড়িতে গেলাম। ও একটা লেবার, গোয়া বাঙা লেবার। তো গেলাম, ওকে নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে অনেক কথাবার্তা হলো। ওকে জিজ্ঞেস করলাম তুমি কী করো? ও বললো এই করে। আমি তো মিথ্যে করে বললাম। সেটা হলো এই যে বললাম যে আমার ফ্যামিলি ভেকুটিয়ায় আসছে, ওরা না খাওয়া অবস্থা, টাকা পয়সা নেই, চাল ডাল নেই, কী করা যায়? আপনি আমার একটা কাজে লাগাতে, দিনের বেলায় আমি এই কাজ করলাম, রাত্রিবেলায় কাজ করলাম। তো বললো ঠিক আছে, আপনি সকালে আমার সাথে চলেন। আপনি কি পারবেন? গোয়া ভাঙতি এখন চলতেছে আমাদের গোয়া ভাঙার কাজ। এয়ারপোর্টের যে টার্মিনাল, ওই টার্মিনালের কনস্ট্রাকশন চলছিল। ওখানে গোয়ার কাজ আছে, যদি আপনি পারেন তো আমার সাথে সকালে চলেন। সকালবেলায় আমার একটা গামছা দিল, মানে গামছাদের বেঁধে নিলাম, আর একটা হাতুড়ি দিল, যে ওর সাথে গেলাম এয়ারপোর্টের মাথায় ওখানে ওদের একটা বাংকার ছিল, বিরাট বাংকার, ওর মধ্যে পাকিস্তান আর্মি থাকতো। ওখানে গেলে যে প্রায় আমরা 10-12 জন লোক গোয়া বাংলা। তো 10-12 জন লোক সবাই এসে গেল, 10 মিনিটের মধ্যে এসে গেল। একজন আর্মি এসে চেক করলো কিছু আছে কিনা। তারপরে চেক করার পরে একটা চড় দিল, বলে একটা চড় দিল, দৌড় দিয়ে টার্মিনালের দিকে যাওয়া হলো। তো এইভাবে 1-2-3 করে সবাই সবাই গেল। ওইখানে আমরা খোয়া ভাবতেছি টার্মিনালের সামনে যেখানে গাড়ি পার্কিং আসে না, ওই জায়গায় তখন ওই কাজ বন হয়ে গেছে, অনেকদিন পড়ে আছে। ব্রিটিশদের ঢালাই করা স্ল্যাবের ভাগ দিয়ে এই কাজ বন হয়ে গেছে। ওর মধ্যে মাঝে মাঝে জায়গা আছে, ওখানে আমরা আমাদের মজুরি দিত 2 টাকা 4 আনা, 2 টাকা 4 আনা। তো ভাঙতে ভাঙতে হঠাৎ আমি চিন্তা করলাম যে আমি যে ক্যান্টনমেন্টে ঢুকলাম, এটার প্রমাণ তখন ওই টার্মিনালের সামনে একটা শিমুল গাছ ছিল, শিমুল গাছে ছিল একটা পোস্ট বক্স। তো ওই পোস্ট বক্সটা দেখে আমার একটু ছিল কারণ আমার ফাদার পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। পোস্ট বক্স আমি ওই কোনোরকম করে ধান করে ওই শিমুল গাছের গোড়ায় যে হাতুড়ির ডানটা দিয়ে পোস্ট বক্সটা উঁচু করলে সে ফুলের মধ্যে পড়লো। তারপরে আমি ওইটা হাতুড়ির ডানটা দিয়ে হাত করে চিনি কটা নিয়ে দিলাম, নিয়ে আবার ওইটা টাকাই দিলাম। ওইটা নিয়ে আমি চলে আসলাম। পরের দিন সকালবেলায় আমি ইন্ডিয়ায় চলে গেলাম। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট আমার বলতে তখন মনে হচ্ছিল না, এটা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে আমি চলে গেলাম, দেখা করলাম। আর ওখানে থাকতো আমাদের নেতা। আমি ছিলাম তো বিএলএফে তখন। তো বিএলএফের প্রধান ছিল এই এলাকার তোফায়েল আহমেদ। তো আমি তোফায়েল ভাইয়ের সাথে দেখা করলাম। তোফায়েল ভাই আমার সব শুনে চিঠিগুলো নিয়ে কর্নেল সাহেবের কাছে গেলেন, আমার যাও বিশ্বাস করতেন। তো অনেক কাহিনী, অনেক ঘটনা বলতে অনেক সময় লাগবে, দরকার নেই। যদি কখনো সুযোগ হয়, আমি যদি আমার আসবো, হ্যাঁ বিশ্বাসকে বলবো। আমার এখন বয়স 74, 74 বছর। কাজেই আমার শরীর তো যাক, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামের শুভেচ্ছা।